এসআইআর আতঙ্কে ডানকুনিতে মৃত্যুর অভিযোগ, বারবার নোটিশ। আতঙ্কে শেখ আনওয়ারের মৃত্যু, কমিশনের শেষ নোটিশ জমা দেওয়ার আগে মৃত্যু। আতঙ্কে শেখ আনওয়ারের মৃত্যু, এমনটাই দাবি প্রতিবেশীদের। এসআইআর আতঙ্কে মারা গেছে। যেহেতু লোকটা আমার কাছে রাত্রি 9টা পর্যন্ত আমার কাছে বসে আড্ডা মারলো, চা খেলো। তাকে জিজ্ঞাসা করলুম যে ভাই এসআইআর কাগজ তুমি জমা দিয়েছো? বললো হ্যাঁ বাবা, কালকে জমা দিয়ে এসেছি। বললো আমি যে কাগজ ছিল ওই কাগজে আমি জমা দিয়েছি। তো সেই সব চিন্তা ভাবনা করি রাত্রে শুয়ে স্টক করে আমার মনে হচ্ছে যতটা সম্ভব। 4বার নোটিশ এসছে, একবার নয় 4বার। সেই লোকটা চিন্তায় কি করবে? কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কি বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কি কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক, বোঝা হোক যে এসআইআর আতঙ্কে হয়েছে। নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমন ভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন। ওনাকে 4বার নোটিশ পাঠানো হচ্ছে, আজ এটা নেই কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এই নির্বাচন কমিশন আরো কত মানুষের মৃত্যু হলে তবে তিনি ঠিকভাবে কাজ করবেন? এসআইআর এর কাজে নিয়ম ভঙ্গের অভিযোগে এবার 7 আধিকারিককে সরাসরি তাদের সরকারি পদ থেকেও সাসপেন্ড করল নির্বাচন কমিশন। আগেই রাজ্য সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছিল কমিশন। তবে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে তা এখনো জানা যায়নি। বিধিভঙ্গের অভিযোগে কড়া নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত কাজ থেকে সরানোর পাশাপাশি কার্যত নজিরবিহীনভাবে রাজ্যের অভিযুক্ত 7 জন আধিকারিককে সরাসরি তাদের সরকারি পদ থেকেও সাসপেন্ড করেছে কমিশন। এসআইআর পর্বে এই প্রথম কোনো রাজ্যের সরকারি আধিকারিকদের সাসপেন্ডের মতো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে 4 জেলার 7 জন এইআরওকে সাসপেন্ড করে কমিশন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়ার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পর রাজ্য সরকার কি পদক্ষেপ করছে তাও কমিশনকে জানাতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার নীতিশ দাস ও সুতির শেখ মুর্শিদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাস। ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম। ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। নেই, ইলেকশনে যেটা কাজ আছে ওটা থেকে তো উইথড্র হয়ে গেছে। ও ডেজিগনেশন অন্য লোককে পোস্ট করতে হবে। আমি আমার ইনস্ট্রাকশন উদ্বোধন কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিনি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। রাজ্যের এই 7 আধিকারিকের বিরুদ্ধে এসআইআর এর কাজে কর্তব্যে গাফিলতি এবং নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নাম তোলার মতো গুরুতর অভিযোগ করে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য সরকার এই 7 আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা। মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে, আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। কত এইআরও আছে, তার মধ্যে 7টা কাকে ধরেছেন, একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে। তাই কতগুলো এইআরও আছে, ইআরও কত, সব সাব ডিভিশনে এতে সব জায়গায় ইআরও আছে, তাদের আন্ডারে এইআরও আছে, তার থেকে ধরেছে 7টাকে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত ঘুরঘুর হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 4টা।
এর আগেও বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু এফআইআর দায়ের হয়নি। একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে প্রাক্তন মুখ্য সচিব ও বর্তমান মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে কথাও বলেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে 7 জন অফিসারকে সরাসরি সাসপেন্ড করে কড়া বার্তা দিল কমিশন। ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সরকারি প্রকল্পের বাড়ির কাগজ এসআইআর এর প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হবে না, সাফ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে যারা কেন্দ্র বা রাজ্য সরকারের আবাস যোজনার নথি জমা দিয়েছেন তাদের কি হবে? আর এদিকে শুনানির সময়ও শেষ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসআইআর এর শুনানি পর্ব শেষ। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। দোলের পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হবার কথা। আপাতত স্ক্রুটিনি চলছে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে অনেকেই জমা দিয়েছেন সরকারি প্রকল্পের বাড়ির কাগজ, কিন্তু তা কি প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে? গ্রহণ করবে নির্বাচন কমিশন? এই নথি জমা দিয়ে কি নিজেকে ভোটার হিসেবে প্রমাণিত করা যাবে? এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর জন্য গ্রহণযোগ্য নয়। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার নথিও গ্রহণ করবে না নির্বাচন কমিশন। এইসব নথি প্রামাণ্য হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নিয়ে সিওর প্রশ্নের উত্তরে দেওয়া চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা কিংবা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না। এর আগে এসআইআর নথি নিয়ে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কিন্তু এবার কমিশন সাফ জানিয়ে দিল, কেন্দ্র বা রাজ্য কোনো আবাস যোজনার নথি এসআইআর এর প্রামাণ্য হিসেবে বিবেচিত হবে না। এই আবহে প্রশ্ন হলো, ইতিমধ্যেই যারা কেন্দ্র বা রাজ্য সরকারের আবাস যোজনার নথি জমা দিয়েছেন তাদের কি হবে? তাদের নাম কি তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে না? এটা যেটা আমি দেখলাম, যেটা আজকে এসছে, যেটা আছে ওটা এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট থিং, এসআইআর ডকুমেন্ট। যে আপনার 13 ডকুমেন্টস আছে ওর মধ্যে দিস ইজ নট দ্য অনলি ডকুমেন্ট উইচ ক্যান বি এলিজিবল। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের মর্ম লঙ্ঘন করে এবং প্রযুক্তিগত অস্পষ্টতার উপর নির্ভর করে নির্বাচন কমিশন এখন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদনের চিঠিগুলিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করছে। হিয়ারিং প্রসেস শেষ। মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে, সুপ্রিম কোর্ট অনুমোদিত, সেগুলো আপলোড করে দিয়েছেন। তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে, একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। আর এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত এ রাজ্যে 1,63,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। অন্যদিকে শুনানিতে হাজিরা দেননি 4,98,000। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।